আচ্ছা, আজকে আমাদের হচ্ছে যে বিষয়টা নিয়ে আলোচনার বিষয় সেটা হচ্ছে দেওয়ানি কার্যবিধি 1908। তো দেওয়ানি মোকদ্দমাগুলোর কিছু ধাপ আছে, হ্যাঁ, পর্যায়ে আছে যে এইটার পর এটা হয়, এটার পর এটা হয়, এটার পর এটা হয়, তাই না? আমরা জানি যে দেওয়ানি মোকদ্দমার শুরু হয় একটা আর্জির মাধ্যমে বা প্লেইন্টের মাধ্যমে। এটা তো আমরা মোটামুটি সবাই জানি যে বাদী যখন কি করে আদালতে আর্জি জমা দেয়, এর পরিপ্রেক্ষিতে কি হয়, একটা দেওয়ানি মোকদ্দমা শুরু হয়, তাই না? আর্জি বা প্লেইন্ট জমাদানের মাধ্যমে। আচ্ছা, দেখেন এখানে যে প্রথমে কি দেখা যাচ্ছে যে প্লেইন্ট, হ্যাঁ, অর্থাৎ দেওয়ানি মোকদ্দমার সর্বপ্রথম যে কাজটা সেটা হচ্ছে আরজি বা প্লেইন্ট। প্লেইন্ট যখন জমা হ্যাঁ, দেওয়া হয় আদালতে, দেন আদালত কি করে, সমন দেয়। কাকে সমন দেয়? বিবাদীকে সমন দেয়, তাই না? অপর পার্টিকে কি দেওয়া হয়? সমন দেওয়া হয়। কতদিনের মধ্যে বলেন? 5 দিনের মধ্যে। কতদিনের 5 মধ্যে? দিন। 5 দিনের মধ্যে। সমন বিভিন্ন ভাবে দেওয়া যায়, যেমন আদালতের যিনি অফিসার আছেন, কোর্ট অফিসার আছেন, তার মাধ্যমে পাঠানো যেতে পারে, ঠিক আছে? দেন হচ্ছে তার মাধ্যমে যদি পাঠাই তাহলে 5 দিনের মধ্যে পাঠাইতে হবে, হ্যাঁ, অর্থাৎ তার দায়িত্ব হচ্ছে 5 দিনের মধ্যে কি করা, সমনটা ভাইয়া, পাঠানো। ভাইয়া, জি, শুনতে পাচ্ছি। হ্যালো। আচ্ছা, 5 ডেজ বলতে এখানে 5 ওয়ার্কিং ডেজ বোঝাচ্ছে, হ্যাঁ, 5 ওয়ার্কিং ডেজ। এটা বোঝার সুবিধাতে 5 দিন আমরা ধরতেছি, কিন্তু এটা হচ্ছে 5 ওয়ার্কিং ডেজ, হ্যাঁ, অর্থাৎ 5 কার্য দিবস। তাহলে প্লেইন্ট যখন জমা দেওয়া হয়, আদালত যখন প্লেইন্টটা গ্রহণ করেন, দেন হচ্ছে 5 কার্য দিবসের মধ্যে আদালতের যিনি কোর্ট অফিসার আছেন তিনি কি করেন, এই সমনটা পাঠান কার কাছে? বিবাদীর কাছে। আচ্ছা, বাদী যদি আদালতের কাছে বলে যে আমি নিজেই প্রস্তুত দিব, সেই কাজটাও বাদী করতে পারে আদালতের পারমিশন নিয়ে। আবার আরেকটা কিভাবে পাঠানো যায়, আদালতের কিছু আহ কুরিয়ার সার্ভিস আছে, হ্যাঁ, যারা আদালতের কাছে কি আদালতের সাথে চুক্তিবদ্ধ, সেসব কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও 30 দিনের মধ্যে সমন পাঠানো যায়। কত দিনের মধ্যে বলেন? 30 দিনের 30 মধ্যে। দিন। কোর্ট অফিসার যদি 5 দিনের মধ্যে সমন পাঠাতে ব্যর্থ হয়, তবে সেই কোর্ট অফিসার আহ আইনগতভাবে তার কাজ করতে ব্যর্থ হয়েছে বলে বিবেচিত হবে। আর 30 দিনের মধ্যে যদি কুরিয়ার সার্ভিস সমনটা পাঠাইতে না পারে, তাহলে সেই জেলা জজ চাইলে কি করতে পারে, সেই কুরিয়ার সার্ভিসের লাইসেন্সটাও বাতিল করে দিতে পারে। ঠিক আছে, এই হচ্ছে সমন। প্লেইন্টের পর কি আসে? সমন কার কাছে যায় বলেন? সমন বিবাদীর কাছে যায়। কেন? যে আপনার নামে বিবাদের এই এই কাছে। অভিযোগ আছে, আপনি কোর্টে এসে কি করেন, আপনার বক্তব্য দেন, তাই না? আপনার কি দেন? বক্তব্য দেন, অর্থাৎ রিটেন স্টেটমেন্ট জমা দেন। কি জমা দেন বলেন? রিটেন স্টেটমেন্ট। রিটার্ন এখন স্টেটমেন্ট। সমন পাঠানোর পরে দুইটা বিষয় হতে পারে। কয়টা বিষয় বলেন? দুইটা। আচ্ছা, দেখেন দুইটা। সমন পাঠানো হয়েছে, একটা নির্দিষ্ট ডেটে হাজির হইতে বলা হয়েছে না বাদী বিবাদীকে? আচ্ছা, ওই নির্দিষ্ট ডেটে দেখা গেল যে বাদী আসে নাই, কিন্তু সমন পাঠানোর পর বিবাদী চলে আসছে। কে আসে নাই বলেন? বাদী আসে নাই। কে আসে নাই? বাদে আসে না। বাদী আসে নাই। সেক্ষেত্রে এই সেই বাদে মোকদ্দমাটা ডিসমিস হয়ে যায় বা খারিজ হয়ে যায়। কি হয়ে যায়? ডিসমিস হয়ে যায় বা খারিজ হয়ে যায়। আর যদি দেখা গেল বাদী আছে কিন্তু বিবাদী আসে নাই, তখন মোকদ্দমাটা একতরফা রায় হয়ে যায়। কয়তরফা রায় হয় বলেন? একতরফা আচ্ছা, রায় বা ডিসমিস ডিক্রি। হয় হ্যাঁ যখন হ্যাঁ হ্যাঁ বাদে হ্যাঁ আসে না। হ্যাঁ, ডিসমিস হয় যখন বাদী আসে না। আর এক্সপার্টি ডিক্রি অর্থাৎ একতরফা ডিক্রি হয়ে যায় যখন বিবাদী আসে না। বাদী না আসলে ডিসমিস বা খারিজ, বিবাদী না আসলে এক্সপার্টি ডিক্রি বা একতরফা কি ডিক্রি রাইট। হয়ে যায়। হ্যাঁ, রায় বা ডিক্রি যেটাই বলেন। ঠিক আছে, এতটুকু বোঝা গেছে? এখন দেখা গেল বাদীও আসছে, বিবাদীও আসছে। তাহলে বিবাদী সমন পাওয়ার পরে তাকে 30 কার্য দিবস সময় দেওয়া হবে বা 30 দিন সময় দেওয়া হবে। কিসের জন্য? লিখিত জবাব দেওয়ার জন্য। কি জমা দেওয়ার জন্য বলেন? লিখিত লিখিত জবাব জবাব দেওয়ার জন্য। দেওয়ার জন্য। সে যদি, আমরা 30 ওয়ার্কিং ডেজ তো আমরা 30 দিন 30 দিনই পড়ি, হ্যাঁ, 30 দিনের মধ্যে যদি জমা দিতে না পারেন, তাকে আরো 30 দিন সময় দেওয়া হবে। তাহলে তিনি টোটাল কতদিন সময় পেলেন লিখিত জবাব জবাব দেওয়ার জন্য? টোটাল 60 ওয়ার্কিং ডেজ। কতদিন বলেন? 60
ওয়ার্কিং 60 ডেজ। ওয়ার্কিং ডেজ। আচ্ছা, তাহলে টোটাল 60 কার্য দিবস পেল। এখন দেখেন রিটেন স্টেটমেন্ট জমা দিল, জমা দেওয়ার পরে আগে দেওয়ানি মোকদ্দমায় এই বিষয়টা বাধ্যতামূলক ছিল না, কিন্তু এখন বাধ্যতামূলক করা হয়েছে। সেটা হচ্ছে মামলায় যাওয়ার আগে, কিসে যাওয়ার আগে বলেন? মামলায় মামলায় যাওয়ার আগে মামলায় যাওয়ার আগে আদালত সালিশের জন্য বা মধ্যস্থতার জন্য সেই দুই পক্ষকে পাঠাবে। কিসের জন্য পাঠাবে? হয় মধ্যস্থতা বা সালিশের জন্য। হ্যাঁ, এটাকে এডিআর বলা হয়। কি বলা হয় বলেন? এডিআর। এখন দেওয়ানি মোকদ্দমায় এটি মোকদ্দমা শুরুর আগে এটা কি হয়ে গেছে? বাধ্যতামূলক হয়ে গেছে। কি হয়ে গেছে বলেন? কি হয়েছে বলেন? বাধ্যতামূলক হয়েছে নাকি? তাহলে বাধ্যতামূলক এডিআর এর ফুল ফর্মটা কে বাধ্যতামূলক বলতে হয়ে পারবেন? এডিআর এর ফুল ফর্মটা কে বলতে পারবেন? অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন। বলেন কি বলছি? অল্টারনেটিভ অল্টারনেটিভ ডিসপিউট ডিসপিউট রেজুলেশন। রেজলিউশন। হ্যাঁ, এর অর্থ হচ্ছে মধ্যস্থতা। এর অর্থ কি? মধ্যস্থতা বা সালিশ যেটাই বলেন। তাহলে এইডিআর এর মাধ্যমে আদালত বলবে যে আপনারা নিজেরা নিজেরা কি করে আসেন, এটা সমাধান করে আসেন। নিজেরা নিজেরা কি করে আসেন? নিজেরা নিজেরা কি করে আসেন? নিজেদের মধ্যে সমাধান। সমাধান করে আসেন। এখন দেখা গেল তারা মধ্যস্থতার মাধ্যমে, সালিশের মাধ্যমে সমাধান করে ফেলছে। কি করে ফেলছে? সমাধান করে ফেলছে। এই এইডিআর এর সিদ্ধান্তটা তখন আদালতে পাঠানো হবে। কোথায় পাঠানো হবে বলেন? আদালতে পাঠানো হবে, আদালত যে তারা মেনে নিছে, ওই সিদ্ধান্তটা মেনে নিছে। তখন ওই আদালত ওই সিদ্ধান্তটাকে একটা ডিক্রি হিসেবে প্রচার করবে। সেই ডিক্রিটাকে বলা হয় কম্প্রোমাইজ ডিক্রি। কি ডিক্রি বলেন? কম্প্রোমাইজ ডিগ্রি। কম্প্রোমাইজ ডিক্রি। কি ডিক্রি? তাহলে এডিআর এর কম্প্রোমাইজ সিদ্ধান্ত থেকে কোন ডিক্রি আসে বলেন? এডিআর এর কম্প্রোমাইজ সিদ্ধান্ত ডিগ্রি। থেকে কম্প্রোমাইজ ডিক্রি আসে। আবার বলেন কোন ডিক্রি আসে? কম্প্রোমাইজ কম্প্রোমাইজ ডিগ্রি। ডিক্রি আসে। এখন এমন হইতে পারে না যে হচ্ছে এডিআর এর সিদ্ধান্ত সে মেনে নিল না, দুই পক্ষ বা যে কোনো এক পক্ষ কি করলো? এডিআর এর সিদ্ধান্ত মেনে নিল না। তারা কি চাচ্ছে? তারা চাচ্ছে আদালতের মাধ্যমে এটার সমাধান হোক। কিসের মাধ্যমে সমাধান হোক বলেন? আদালতের মাধ্যমে আদালতের মাধ্যমে। সমাধান হোক। এখন তারা কোথায় যাবেন বলেন? কোর্টে যাবেন। তখন কোর্ট কি করবে? চিন্তা করবে, ঠিক আছে বাবা, এদেরকে চেতায় লাভ নাই, এদেরকে এডিআর এর মাধ্যমে হবে না, আমি সমাধান করে দিই, তাই না? আচ্ছা, হুম। তাহলে আদালত কি করবে? যে ফার্স্ট হিয়ারিং এর জন্য ডাকবে। কিসের জন্য ডাকবে বলেন? ফার্স্ট হিয়ারিং, একটা ফার্স্ট ডেট হিয়ারিং। দিবে। সেদিন এই তাদের কথাবার্তা কি করবে? আদালত শুনবে। তাদের কথাবার্তা কি করবে বলেন? শুনবে। আচ্ছা, সেদিন কি হয়? পক্ষগণ উপস্থিত হয়। হ্যাঁ, পক্ষগণ কি হয়? ফার্স্ট হিয়ারিং এর দিন পক্ষগণ উপস্থিত হয় এবং তাদের সকল কিছু বর্ণনা করে। ফার্স্ট হিয়ারিং অর্থাৎ আদালত প্রথম কি করলো? শুনলো। আচ্ছা, শোনার পরে আদালত ইস্যু ফ্রেম করবেন 15 কার্য দিবসের মধ্যে। কত কার্য দিবসের মধ্যে বলেন? 15 কার্য দিবস। 15 বলেন কি কার্য বলেছি? দিবসের তাহলে মধ্যে। ফার্স্ট হিয়ারিং এর পরে কি? ইস্যু ফ্রেমিং, তাই না? ফার্স্ট হিয়ারিং এর পরে কি? ইস্যু ফ্রেমিং, তাই না? ইস্যু। আচ্ছা, তাহলে ইস্যু ফ্রেম বলতে কি বোঝায়? অর্থাৎ বিচার্য বিষয় নির্ধারণ। হ্যাঁ, এবং আইনগত বিচার্য বিষয় বা সম্মতিক্রমে বিচার্য বিষয় মোতাবেক মোকদ্দমার সিদ্ধান্তে পৌঁছানো। অর্থাৎ আদালত ইস্যু ফ্রেমিং এর দিন সিদ্ধান্ত নেবেন যে এই মোকদ্দমার বিচার্য বিষয়টা কি, অর্থাৎ কি নিয়ে আমরা বিচার করতে যাচ্ছি এবং এটার সমাধানটা কি হতে পারে। আদালত একটা সমাধান ধরে নেবে যে এটার আমি ক্লাস 24 ফোন দিমু। এটার সমাধান এ হইতে পারে, সমাধান বি হইতে পারে। হ্যাঁ, এবং এটার বিচার্য বিষয় এইটা। আদালত একটা কি করে নেবে? মাথায় একটা আচ্ছা, ধারণা। এটা আমরা করতে পারি না, কম্পিউটার দোয়ানো দান লাগে। আচ্ছা, তাহলে আদালত কি করবেন? ইস্যু ফ্রেমিং করবেন, তাই না? আচ্ছা, ইস্যু ফ্রেমিং এর পরে আদালত 10 ডেজ এর মধ্যে স্টেপ 30 রাখবেন। কি রাখবেন বলেন? স্টেপ 30। স্টেপ কত বলেন? 30। 30। স্টেপ 30 অর্ডার 11, 12 এবং 13-তে দেয়া আছে। হ্যাঁ, 11, 12, 13-তে কি বলেন? 11-তে হচ্ছে আবিষ্কার করা ও পরিদর্শন করা, অর্থাৎ এই প্রশ্নমালা আবিষ্কার করা। কি আবিষ্কার করা বলেন? প্রশ্নমালা আবিষ্কার করা। প্রশ্নমালা আবিষ্কার অর্থাৎ এইখান করেন। থেকে কি কি বিষয় মানে এই মোকদ্দমায়
আদালতের মাথায় কি কি প্রশ্ন আসলো, হ্যাঁ, যে আদালত হতে পারে না যে একটা বিচার্য বিষয় নিয়ে বা একটা বিষয় নিয়ে আপনি আদালতের কাছে গেছেন, এখন আদালতের মাথায় তো নানান কোশ্চেন থাকতে পারে। আচ্ছা ওই জিনিসটা কি, আচ্ছা ওই জিনিসটা কি, এটা কিভাবে হয়েছে, সেটা কিভাবে হয়েছে, তাই না? তাহলে এই বিষয়গুলো কোথায় আসে? ইস্যু ফ্রেমিং এর মধ্যে আসে, ঠিক আছে? আচ্ছা, এরপরে যদি আমরা দেখি, এবং এই ইস্যু ফ্রেমের মধ্যে আরো কয়েকটা বিষয় হয়, হ্যাঁ, ইস্যু ফ্রেমের মধ্যে হয়। আচ্ছা সরি, স্টেপ 30 মধ্যে, সরি কোথায় হয়? স্টেপ 30 মধ্যে কোথায় হয়? স্টেপ 30। এইখানে আদালত কি করতে পারে? দলিলাদি পর্যবেক্ষণ করতে পারে, কাউকে আটক করার দরকার পড়লে আটক করতে পারে। কোথায় করতে পারে বলেন? স্টেপ 30-তে। কোথায় বলেন? স্টেপ 30-তে। আর বিচার্য বিষয় নির্ধারণ করে কোথায়? ইস্যু ফ্রেমিং এ। ইস্যু ফ্রেমিং এ। এই দুটা ক্লিয়ার? বিচার্য বিষয় নির্ধারণ করে ইস্যু ফ্রেমিং এ। আর প্রশ্নমালা আবিষ্কার বলেন, দলিলপত্র দাখিলের জন্য ডাকা, বা কাউকে আটক করা, এই কাজগুলো কোথায় করে? স্টেপ 30-তে করে। আচ্ছা, এরপর যদি আমরা দেখি যে ভাই সেটেলিং আরেকবার একটু। ডেট, হ্যাঁ, বা এসডি বা ফ্রিজ ফর পিএইচ, ভাই অর্থাৎ প্রিয়াম্পটরি হিয়ারিং। আমরা বাংলা ছবি দেখেছি না, বাংলা ছায়াছবি ভাই মুভির মধ্যে কি দেখা যায়? আচ্ছা, একটু সাইড নয়েজ করব না আমরা, হ্যাঁ? কিছু বলতেছেন? কোন কোশ্চেন ছিল? ইস্যু ফ্রেমে কি কি ছিল? ইস্যু ফ্রেম হচ্ছে বিচার্য বিষয় নির্ণয় করা, অর্থাৎ আদালত ওই মোকদ্দমাটার বিচার্য বিষয় অর্থাৎ কি নিয়ে বিচার করবেন সেটা নির্ধারণ করবেন, ঠিক আছে? আচ্ছা। আর স্টেপ হ্যাঁ। 30টা হচ্ছে আদালত কিছু প্রশ্নমালা তৈরি করবেন, যে এই এই প্রশ্ন এখান থেকে অ্যারাইজ হচ্ছে, হ্যাঁ, এইটার সমাধান করতে হবে। এটা হচ্ছে স্টেপ 30। আদালত চাইলে সেখানে কি করতে পারে? প্রয়োজন অনুযায়ী বিভিন্ন দলিল পত্র ডেকে আনাতে পারেন। আদালত চাইলে কি করতে পারেন? কাউকে আটকের আদেশ দিতে পারেন স্টেপ নির্দেশ 30-তে, দিতে পারে। নির্দেশ দিতে পারেন। আচ্ছা, স্টেপ 30-র পরে মেইন ইস্যু হচ্ছে প্রিয়াম্পটরি হিয়ারিং। কি হিয়ারিং বলেন? প্রিয়াম্পটরি হিয়ারিং। কি হিয়ারিং বলেন? প্রিয়াম্পটরি হিয়ারিং। প্রিয়াম্পটরি প্রিয়াম্পটরি হিয়ারিং, হিয়ারিং। অর্থাৎ অর্থাৎ মোকদ্দমার শুনানি ও সাক্ষীর জবানবন্দি গ্রহণ। কি বলছি বলেন? মোকদ্দমার শুনানি ও সাক্ষীর জবানবন্দি গ্রহণ। এই যে যে সাক্ষীর জবানবন্দি গ্রহণ, এইটা আদালতের তো অনেক কাজ আছে। স্টেপ 30-র পরে কি আপনার প্রিয়াম্পটরি হিয়ারিং দিয়ে দিবে, চূড়ান্ত শুনানি দিয়ে দিবে? দিবে না। আমরা মুভিতে দেখি না, ওই যে জেরা করা হয়, উকিলরা লাফালাফি করে, এই এরে কোশ্চেন করে, ও আরে পাল্টা কোশ্চেন করে, মুভির মধ্যে দেখি না? আমরা মুভির মধ্যে কিন্তু এত হুম। কিছু দেখি না, জাস্ট এই একটা সিন দেখি, প্রিয়াম্পটরি হিয়ারিং এর সিনটা দেখি, ঠিক আছে? অর্থাৎ যুক্তিতর্ক। আমরা এই যুক্তিতর্কের সিনটাই কোথায় দেখি বলেন? মুভির মধ্যে দেখে থাকি, ঠিক আছে? আমরা মুভিতে দেখি না কোশ্চেন করতেছে, পাল্টা জবাব দিতেছে, আপনি এটা কেন করছেন, আপনি ওই দিন অমুক জায়গায় ছিলেন কি ছিলেন না। এই যে কোশ্চেন গুলা, যে শুনানি করা, সাক্ষীর জবানবন্দি গ্রহণ, এটা কোথায় হয় বলেন? প্রিয়াম্পটরি হিয়ারিং এ হয়। আচ্ছা, এই যে যে মাঝখানে একটা বিষয় গেল, সেটেলিং ডেট বা এসডি বা ফ্রিজ ফর পিএইচ, এটা হচ্ছে আদালতে তো এত সময় নাই, আদালত তো অনেক মোকদ্দমা, তাই না? তাহলে আদালত কি আপনি যেদিন মামলা নিয়ে গেছেন, মোকদ্দমা নিয়ে গেছেন, সেদিনই আপনারটা সলভ করে দিবেন না। আদালত আপনার এই প্রিয়াম্পটরি হিয়ারিং এর দিনটা ধার্য করে রাখবেন। কি করে রাখবেন বলেন? ধার্য করে রাখবেন, ফ্রিজ করে রাখবেন, যে আমার হাতের কাজগুলো শেষ হলে আপনারটা নিয়ে বসবে। একটা ডেট ফিক্স করে দিবে। একটা কি ফিক্স করে দিবে বলেন? ডেট ফিক্স করে দিবে। এই যে ডেট ফিক্স করে, সেটা হচ্ছে সেটেলিং ডেট। এসডি বা ফ্রিজ ফর পিএইচ, অর্থাৎ পিএইচ এর জন্য আটকিয়ে রাখা, ফ্রিজ পিএইচ এর জন্য কি করে রাখা? আটকিয়ে রাখা, প্রিয়াম্পটরি হিয়ারিং এর জন্য আটকিয়ে রাখা। এখন কথা হচ্ছে, এই যে যে ইস্যু ফ্রেম শুরু হইলো, এই ইস্যু ফ্রেম থেকে প্রিয়াম্পটরি হিয়ারিং শেষ হবে 120 দিনের মধ্যে। টোটাল কত দিনের মধ্যে বলেন? 120 দিন। কতদিন বলেন? হ্যালো? 120 দিন। 120 দিন, কথা বলতে হবে। আচ্ছা, এই যে যখন যুক্তিতর্ক চলে, শুনানি চলে, সাক্ষীর জবানবন্দি গ্রহণ চলে, এই প্রিয়াম্পটরি হিয়ারিং এর সময় আদালত কি হচ্ছে, চূড়ান্ত রায় হয়ে গেছে? হয় নাই। এখনো কি চূড়ান্ত রায় হয়েছে বলেন? হয় নাই। মোকদ্দমা চলমান। এই চলমান অবস্থা আদালত যদি কোনো আদেশ দেয়, সেটাকে ইন্টেরিম অর্ডার বলে। কি অর্ডার বলে বলেন? ইন্টেরিম অর্ডার। কি অর্ডার? ইন্টারিম অর্ডার। ইন্টেরিম অর্ডার, কথা বলতে হবে। ইন্টেরিম অর্ডার দেয়। আচ্ছা, 5 ধরনের ইন্টেরিম অর্ডার দেয়। কত ধরনের? আদালত 5 ধরনের ইন্টেরিম অর্ডার দিতে পারেন। আচ্ছা, দেখেন কি কি 5 ধরনের। কমিশন নিয়োগ করতে পারেন। কি নিয়োগ করতে পারেন বলেন? কমিশন নিয়োগ করতে কমিশন। পারেন।
অ্যারেস্ট Commission. বিফোর জাজমেন্ট, এগুলো ডিটেল আমরা পরে পড়বো, আজকে জাস্ট একটু মনে রাখেন। কমিশন নিয়োগ করতে পারে, অ্যারেস্ট বিফোর জাজমেন্ট, এখনো যেহেতু জাজমেন্ট হয় নাই তাহলে জাজমেন্টের আগেও চাইলে আদালত কি করতে পারে, অ্যারেস্ট করতে পারে। অ্যাটাচ বিফোর জাজমেন্ট, যেটাকে আমরা ক্রক বলি, কি বলি বলেন, ক্রক, কি বলি, Crop. ক্রক। অ্যাটাচমেন্ট বা অ্যাটাচ বিফোর জাজমেন্ট হচ্ছে যে সম্পত্তি বাজেয়াপ্তি করো, সম্পত্তি বাজেয়াপ্তি করণ, ঠিক আছে, ক্রক বা করণ। সম্পত্তি বাজেয়াপ্তি করণ। টেম্পোরারি ইনজাংশন, টেম্পোরারি ইনজাংশন মানে কি, অস্থায়ী নিষেধাজ্ঞা, অস্থায়ী নিষেধাজ্ঞা। আমরা জানি যে একটা চলমান মামলার মোকদ্দমার মাঝখানে কি দেয়, অস্থায়ী নিষেধাজ্ঞা দেয়, দেখছেন পাইছেন, চলমান মামলার মাঝখানে টেম্পোরারি ইনজাংশন। এবং আদালত Injunction. চাইলে আবার কি নিয়োগ করতে পারেন, রিসিভার নিয়োগ করতে পারেন, কি নিয়োগ করতে পারেন Receiver. বলেন, রিসিভার Receiver. নিয়োগ করতে পারেন। আমরা দেখে আসছি না যে দেখতে রিসিভার পারেন। নিয়োগের বিষয়টা, যে অর্ডার 40-তে দেয়া আছে, কততে দেয়া আছে বলেন, অর্ডার Order. 40. 40-র মধ্যে কি দেয়া আচ্ছা। আছে, রিসিভার সম্পর্কে বিস্তারিত বলা আছে। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি যে প্রিয়াম্পটরি হিয়ারিং শেষ, হ্যাঁ, সকল যুক্তিতর্ক শেষ, আদালত এখন কি করবেন, জাজমেন্ট দিবেন, কি দিবেন বলেন, আদালত জাজমেন্ট বা রায় দিবে। সাথে সাথেও দিতে পারে, অর্থাৎ অ্যাট অনস, সাথে সাথেও দিতে পারে, চাইলে 7 দিন পরেও দিতে পারে, বা 7 দিনের মধ্যেও দিতে পারে, ক্লিয়ার। আচ্ছা, জাজমেন্টের পর ডিক্রি দেয়, জাজমেন্টের পর কি দেয়, ডিক্রি দেয়। ডিক্রি। ডিক্রি অবশ্যই 7 দিনের মধ্যে দিবে, কত দিনের মধ্যে দিবে বলেন, 7 দিনের 7 দিনের মধ্যে দিবে। আচ্ছা, ডিক্রির পর ডিক্রি কার্যকর হওয়ার দরকার আছে না, কিছু কিছু ডিক্রি তো হয়ে গেল ডিক্রি, হ্যাঁ, সেটা কার্যকর অটোমেটিক হয়ে যায়, যেমন ঘোষণামূলক মোকদ্দমা, ঘোষণা দিয়ে দিছে কার্যকর হয়ে গেছে, তাই না। কিন্তু এখন স্থাবর সম্পত্তির দখলের মোকদ্দমা, তাহলে আপনাকে শুধু ডিক্রি দিয়ে দিলেই হবে নাকি সেটা এক্সিকিউটও করতে হবে, ডিক্রি জারি করতে হবে না, আপনার সম্পত্তি আপনাকে বুঝাই দিতে হবে না, হবে। তাহলে ইফ নেসেসারি, যেখানে এক্সিকিউশনের দরকার আছে সেখানে কি করতে হবে, এক্সিকিউশন করতে হবে। আচ্ছা, এরপরে যদি দেখি যে এক্সিকিউশনের শেষ, মেন কথা হচ্ছে ডিক্রি হয়ে গেছে বা এক্সিকিউশন হয়ে গেছে, এখন এক পক্ষের লাভ হয়েছে, আরেক পক্ষের কি হয়েছে, ক্ষতি হয়েছে। যার বিরুদ্ধে রায় গেছে তার ক্ষতি হয়েছে না বলেন, যার বিরুদ্ধে রায় গেছে তার কি হয়েছে, ক্ষতি হয়েছে, তিনি সংক্ষুব্ধ হয়েছেন, রাগ করছেন, তিনি কি করবেন, তিনি আপিল করতে পারেন, কি করতে পারেন, আপিল করতে পারেন, তারপর হচ্ছে রিভিউ করতে পারেন, রিভিশন করতে পারেন, কি কি বলছি বলেন, আপিল, রিভিউ, রিভিশন, আপিল, রিভিউ, রিভিশন। মাঝখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে রেফারেন্স, কি আসছে বলেন, রেফারেন্স। এই তো দেওয়ানি মামলার স্টেজগুলো শেষ।